দ্রুতই বাংলাদেশে নির্বাচন দেখতে চায় সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। বুধবার তাদের সাথে বৈঠকের পর এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। তিনি আরও জানিয়েছেন, কেউ পিআর চাইলে তা নির্বাচিত হয়ে বাস্তবায়ন করতে হবে। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে ইইউর অফিসে বেলা 4:30টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে আলোচনা। ইইউ পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মুনির সাতৌরির নেতৃত্বে 16 সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে অংশ নেন 6 জন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসা দরকার। এটা চায় ইইউ। আমরা বাংলাদেশ এই যে নির্বাচনের দিকে, দেশ গণতন্ত্রের দিকে, ট্রানজিশনের দিকে যে যাচ্ছে, এটা ওরা সন্তুষ্ট। ওরা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে, এ নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান বিএনপির এই নেতা। তার দাবি, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত হলে পরবর্তী সংসদই নির্ধারণ করবে কোন প্রক্রিয়ায় ভোট হবে। ওরা অনুধাবন করতে পারছে যে পিআর যদি কেউ চায়ও, সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করতে হবে। জনগণের ম্যান্ডেট নিতে হবে। আমরা কিছু লোক টেবিলের চারিদিকে বসে কিছু রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আগেভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এ সময় বাংলাদেশে বাণিজ্য খাতে সহযোগিতা করার বিষয়ে ইইউকে অনুরোধ করা হয়েছে বলেও জানান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাংলাদেশে বাণিজ্য ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। শফিকুল হক, 71, ঢাকা। নির্বাচন নিয়ে জামায়াতের অনীহা রয়েছে, তাই আলোচনা বাদ দিয়ে আন্দোলনে মাঠে নামছে দলটি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। অন্যদিকে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী মনে করেন, জামায়াতের আন্দোলন অনেকটাই উদ্দেশ্য প্রণোদিত। বুধবার আলাদা দুটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তারা। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোট দিতে চাও, তাই না? ইসলামী দলগুলোর আন্দোলন নিয়ে সাংবাদিকরা তার মূল্যায়ন জানতে চান। আমির খসরু মনে করেন, এই আন্দোলন নিয়ে বিএনপি কোনো চাপ বোধ করছে না। সব দল যদি তাদের দাবির জন্য ঐক্যমত্যে না আসার কারণে কর্মসূচিতে নেমে যায়, তো বাংলাদেশের তো আগামী দিনের যে জন্য এত ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মানুষ, এত প্রাণ দিয়েছে, তাহলে তো আমরা কি এটার প্রতি অসম্মান দেখাচ্ছি? তিনি আরো বলেন, দেশকে নতুন করে অস্থিতিশীল করা হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। গণতান্ত্রিক মাঠ দখলের কথা বলছি, আর অগণতান্ত্রিক মাঠ দখল হচ্ছে সেটা তো আরেকটা বিষয়। এখন তারা যদি গণতান্ত্রিক মাঠ দখলের কথা তাদের মাথায় থাকে, তারা সোজাসুজি নির্বাচনে গিয়ে তাদের যে দাবিগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে পূরণ করতে হবে। আর অগণতান্ত্রিকভাবে মাঠ দখল করতে চাইলে সেটা তো আরেকটা বিষয়। ওরা অস্থিতিশীল করতে চায় কিনা আমি জানি না, তো দেশের জনগণ তো অনেকে তো তাই মনে করতে শুরু করেছে ইতিমধ্যে, যে কোন শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। পিআর আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা দিতে হবে, এই ধরনের পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে, কারণ নির্বাচনে যাওয়া যাবে না। এটা আমার মনে হয় একেবারেই সুদূর প্রসারী চক্রান্তের একটা ম্যানিফেস্টেশন বলে আমার মনে হয়। রিজভির মতে, নির্বাচন প্রতিহত করার চেষ্টা জনগণ ঠেকিয়ে দেবে। এতদিন ধরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি মুনাফিকি করা। মাহিলা ইসলাম, 71, ঢাকা। বলেছি যে বায়তুল মোকাররম থেকে প্রেস ক্লাব। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ইসলামী দলগুলোর বিক্ষোভ সমাবেশে সরগরম থাকবে এই এলাকা। নেতারা বলছেন, পিআর সহ 5 দফা দাবি মেনে নেওয়া সরকারের দায়িত্ব।
আর তা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। জুলাই গণঅভ্যুত্থানের সমর্থনে ও নিজেদের সাংগঠনিক অবস্থা জানান দিতে এই এক বছরে বিভিন্ন সময়ে রাজপথে নেমেছে ইসলামী দলগুলো। নির্বাচনের 5 মাস আগে এবার ভোটের পদ্ধতিরই পরিবর্তন চায় জামায়াত, ইসলামী আন্দোলন সহ 4টি দল। তারই প্রথম শোডাউন একযোগে দিতে যাচ্ছে তারা। বৃহস্পতিবার দুপুরে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী, উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস। এই আন্দোলনে অঘোষিতভাবে নেতৃত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী। দেশের অধিকাংশ জনগণ পিআর চায়, অধিকাংশ রাজনৈতিক দল পিআর চায়। এখন ক্ষুদ্র অংশ যেটা চাচ্ছে 29% আর 71%, এটাই বলা হয়েছে জনমত জরিপে। তাহলে আপনি কোন দিকে যাবেন? মেজরিটি জনের অভিপ্রায়তে বাস্তবায়ন করে সরকারের দায়িত্ব। এখানে সরকারের তো রেফারির ভূমিকা, দর্শকের ভূমিকা পালন করার সুযোগ নেই। সরকার যদি বলে যে আমরা নির্বাচন দিয়েছি, রাজনৈতিক দল মাঠে খেলবে, আমরা তালি বাজাবো গ্যালারি থেকে, তাহলে আপনি সরকার আছেন কেন? সরকারের কাছে দাবি জানাচ্ছে রাজনৈতিক দলগুলো, জনগণের দাবি এখানে আছে, সেটা আপনাকে আমলে নিতে হবে। আর জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে সংঘবদ্ধভাবে আন্দোলন চলবে বলে জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে পাশ কাটাতে চান, এটা আমরা মেনে নিব না। আর তা যদি না হয়, আমরা দেখছেন আপনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অধিকাংশ দল চাচ্ছে যে না, এটা অবশ্যই প্রয়োজন দেশের জন্য। যদি এটা মানা না হয়, সংঘবদ্ধভাবে ময়দানে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকার দাবিগুলো পাশ কাটানোর চেষ্টা করলে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ইসলামী দলের নেতারা। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জামায়াত এবং এনসিপির প্রতিনিধিরা। বুধবার এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি আরও জানিয়েছেন, সফরে নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো বিক্ষোভ হলে তা মোকাবেলা করবে নিউ ইয়র্ক পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। 23 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন। এতে যোগ দিতে 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে রওনা দিচ্ছেন প্রধান উপদেষ্টা। 26 সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত 1 বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা যোগ দেওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে বিএনপি থেকে 2 জন, জামায়াত ও এনসিপির 1 জন করে প্রতিনিধি যাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামায়াত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই 4 জন যাবে। পর্যায়ে দিকে যাচ্ছে যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে। কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরকালে কোনো বিক্ষোভ হলে তা মোকাবেলায় নিউ ইয়র্ক পুলিশ প্রস্তুত আছে বলেও জানান তিনি। পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারের নেই, তারা এটা দিতে বাধ্য। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তারা তাদের বিস্তর অভিজ্ঞতা, কোনো মিসঅ্যাপ ঘটবে না। তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। জাতিসংঘ মহাসচিবের স্বাগত অভ্যর্থনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনা সহ এ সফরকালে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে আশাবাদী পররাষ্ট্র মন্ত্রণালয়। আসলে এ সময় অনেক বৈঠকের সিদ্ধান্ত শেষ মুহূর্তে হয়ে যায়, সে বিবেচনায় নতুন বৈঠক তালিকায় যোগ হতে পারে, আবার সময়ের অভাবে কোনো বৈঠক বাদও পড়তে পারে। তিনি আরও জানান, সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।
জুলাই সনদ বাস্তবায়নে এবার প্রথমে সাংবিধানিক আদেশ জারি ও পরে জাতীয় নির্বাচনের সময় গণভোটের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় এমনটি জানিয়েছে কমিশন, আর দলগুলো বলছে এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে তারা। আগামী মাসে আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নাকি গণপরিষদ গঠন নাকি হবে সরাসরি সাংবিধানিক আদেশ, এ নিয়ে এখনও ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। কমিশন সনদ বাস্তবায়নে প্রথমে সাংবিধানিক আদেশ জারি এবং পরে জাতীয় নির্বাচনের দিনই এ নিয়ে গণভোটের প্রস্তাব করেছে। কনস্টিটিউশন অর্ডারটি পরবর্তী সময়ে, অর্থাৎ যেদিন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময়ে গণভোট করা যেতে পারে। গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে। তবে রাজনৈতিক দলগুলোর মাঝে এদিনও ছিল মিশ্র প্রতিক্রিয়া। গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি, এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে, এরপরে গণভোটে আমরা যেতে পারি। তবে এটা ইলেকশনের পরে নয়, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে। আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে, তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন, কত ভোটার ভোট দিলেন, তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। সেটাও বিবেচনা করা যায় যদি সবাই সম্মত হয়। প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশন থেকে ফেরার পর আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। অক্টোবরের শুরুর দিকেই। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও পুলিশ সহ জুলাই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ন্যায় বিচার চান জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে বিগত সরকারের সময় গুমের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদেরও বিচার চান তিনি। বুধবার শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দেওয়ার পর এমনটা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষী দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2018 সালের কোটা বিরোধী সংস্কার আন্দোলন এবং জুলাই আন্দোলন দমনে রাজাকার বলে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগের হামলা, আন্দোলন দমনে গোয়েন্দাদের চাপ ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি করে মানুষ হত্যার ঘটনার বর্ণনা দেন নাহিদ ইসলাম। কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা। 15 তারিখ আমরা দেখেছি যে ওবায়দুল কাদের বলেছিল এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং এই বক্তব্য ছিল স্পষ্ট উস্কানিমূলক, নির্দেশনামূলক যে আন্দোলনকারী যারা রয়েছে তারা রাজাকার, তাদেরকে আক্রমণ করা, তাদেরকে হত্যা করা বৈধ। ফলে সেই প্রেক্ষিতে, সেই সূত্র ধরে কিন্তু 15 জুলাই আন্দোলনকারীদের উপরে, নারী শিক্ষার্থীদের উপরে ব্যাপক হামলা চালানো হয়। শেখ হাসিনার মামলার এই সাক্ষী আরও বলেন, তিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন। শুধু মানবতা বিরোধী অপরাধের মামলা নয়, গুম খুনেরও বিচার চান তিনি। এই মামলাকে শুধু যাতে একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি আওয়ামী লীগ এনে থাকে, একইভাবে পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়। ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায়, জনগণের উপরে আক্রমণ চালায়, জনগণকে হত্যা করে, তার পরিণতি আসলে কি হয়। এদিন মামলার অপর সাক্ষী দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন। সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন। উনি সঠিক কথা বলেন নাই, এটি আসলে আমার বক্তব্য। জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে।
তো এটাই ছিল তার বক্তব্য এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদের সাক্ষ্যগত যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই মামলায় প্রমাণ করার জন্য সবকিছুই এসে গেছে বলে আমরা বিশ্বাস করি। অপর ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেন জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের পিতা। আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। সৈকত সাদিক, ৭১, ঢাকা। ডিপ্লোমা প্রকৌশলীরা চাকরি সংক্রান্ত মোট 4 দফা দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে। বুধবার সকাল 11:30 থেকে 2:30 পর্যন্ত পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে, আর স্নাতক প্রকৌশলীদের সাথে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরিগত দ্বন্দ্বের সুরাহা চায় আন্দোলনকারীরা। আর এই দাবি না মানা হলে প্রতিদিন এমন সড়ক অবরোধের কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। আর অবরোধের জেরে পুরো রাজধানী জুড়ে যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা তেজগাঁও 7 রাস্তায় জড়ো হন। শিক্ষার্থীদের দাবি 10ম গ্রেডের চাকরিতে কোনো কোটা নয়, কারিগরি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখতে হবে। এমন আরও 3টি দাবিতে তারা প্রতিবাদ করে। বেলা 11:30টার দিকে 7 রাস্তা মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এই সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রায় 3.5 ঘন্টা অবরোধ করে রাখে 7 রাস্তা মোড়। এই সময় পুলিশ নিশ্চুপ দাঁড়িয়েছিল। সপ্তমে যাচ্ছে, অষ্টমে, ষষ্ঠতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত ওনারা চলে যাচ্ছে। ওনারা কিন্তু কোনো পরীক্ষা দিতেছে না, ওনারা কিন্তু 100% প্রমোশন পাচ্ছে। ঠিক আছে, এটা ওনাদের যোগ্যতা। আর আমরা যদি প্রমোশন পাই, এটা আমাদের কোটা। এটা কি বৈষম্য নয়? আমরা আজকের এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং আমাদের যদি এই 4 দফা দাবি বাস্তবায়িত না হয়, তাহলে আমরা এ থেকে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের হত্যার হুমকি দিচ্ছে, তাদের প্রতিবাদ স্বরূপ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন কার্যকর করা হয় খুব দ্রুত, তারই দাবি জানাচ্ছি আমরা। শিক্ষার্থীরা বলছেন, নতুন বাংলাদেশ বৈষম্যমূলক বিধান করা যাবে না। তারা জানান, কারিগরি শিক্ষাকে যুগের সাথে মিলিয়ে উন্নতি করতে হবে। নতুন করে কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। তারা বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সড়ক অবরোধ কর্মসূচি চলবে। যদি ষড়যন্ত্রমূলকভাবে 1%ও এমনকি 1 বিন্দু পরিমাণ আমাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব এবং প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দিব। পুলিশ বলছে, তাদের অনুরোধে 3.5 ঘন্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যায়। রাজপথ ছেড়ে দিয়েছে। এরপরে আমাদের ট্রাফিক পুলিশের সহায়তায় আমাদের এখানে আরও ফোর্স রয়েছে। আমরা সবাই মিলে আমরা এই যে যানজট ছিল, এই যানজটটি নিরসন করার চেষ্টা করেছি, যান চলাচল স্বাভাবিক করেছি। দুপুর 2:30টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এরপর যান চলাচল শুরু হয়। তবে নগর জুড়ে এর প্রভাবে ব্যাপক যানজট দেখা গেছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। এদিকে বিএসসি এবং ডিপ্লোমা প্রকৌশলীদের দাবিগুলোর মধ্যে ঐক্যমত্য আনতে তাদের নিয়েই 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। সচিবালয়ে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষায় গঠিত কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি, এবং বলেছেন, কমিটির সুপারিশ না আসা পর্যন্ত কোনো আন্দোলন বা কর্মসূচি না দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নতুন কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সরকার গঠিত কমিটি সুপারিশ করবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। আর নামের সাথে কারা প্রকৌশলী যুক্ত করবেন সে বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। এছাড়া কর্মসংস্থান বাড়াতে জনপ্রশাসন সচিব কাজ করবেন বলেও আশ্বস্ত করেছেন ফজল কবির খান। খুবই ভালো আলোচনা হয়েছে এবং আমরা ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আজকে থেকে আর কোনো আন্দোলন হবে না। ওনাদের কমিটি রিপোর্ট দেবে, ওই কমিটির রিপোর্ট দিলে আমরা কমিটির রিপোর্ট পর্যালোচনা করে আমরা আমাদের সুপারিশ প্রণয়ন করে সরকারকে দেবো। সবাই বলছে যে এখন নির্বাচন সামনে আছে, আমরা চাই না যে রাস্তায় জনদুর্ভোগ হোক এমন কোনো কর্মসূচি কেউ দেন। আর আমরা তো কারো পক্ষের সরকার না, আমরা তো সবার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই সরকার। আমরা নিরপেক্ষভাবে যেটা কি বলে ন্যায্য যেটা করা উচিত সেটা আমরা করব। পুরোপুরি বদলে যাচ্ছে সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া। এখন আর আগের মতো শুধু কাজের অভিজ্ঞতাই দেখা হবে না, দেখা হবে ঠিকাদারের অনিয়ম, দুর্নীতি এবং
ঋণ খেলাপির রেকর্ডও। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রুহুল আমিনের রিপোর্ট। সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদার নিয়োগে অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হচ্ছে দীর্ঘদিন ধরেই। এতে ঘুরে ফিরে কাজ পেত অল্প কিছু কোম্পানি, যাদের অনেকে ধীরে ধীরে মাফিয়া হয়ে ওঠে, জড়িয়ে পড়ে অনিয়ম দুর্নীতিতে। টাকা খরচ করেও মেলে না উন্নয়ন প্রকল্পের মান। তাই ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া ঢেলে সাজাতে আইন ও বিধিবিধান পরিবর্তন করছে সরকার, যা আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। এটি সরকারের সংস্কার প্রক্রিয়ার নীরব মাইলফলক বলেও মন্তব্য করেন তিনি। সুবিধাভোগী ব্যবসায়ী চক্র, ইভেন মাফিয়া চক্র বলবো আমি, তাদের একটা যেভাবে মূল্যায়ন করা হতো সেই সূত্র ধরেই শুধু তারাই ক্রমাগতভাবে রেলওয়ের প্রকল্প হোক, সড়ক জনপথের প্রকল্প হোক, পানি সম্পদ বিভাগের প্রকল্প হোক, কয়েকটা কোম্পানির দখলে ছিল। এটাতে আগে কত কাজ করেছে শুধু এই মন্ত্রণালয়ে সেটা দেখা হবে না, আসলে তাদের দক্ষতা কেমন, যেখানেই সে কাজ করুক না কেন অন্য জায়গায় সেই ঠিকাদার প্রতিষ্ঠানের আসলে রেকর্ড, পুরো রেকর্ড বিভিন্ন জায়গায় কী রকম, প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। অন্য কোথাও অন্য ব্যবসায় যদি তিনি দুর্নীতি করে থাকেন বা কোনো বা ঋণ খেলাপি থাকেন, কোনো অভিযোগ থাকে, সেগুলো সবই তখন তার গুণগত মূল্যায়নের একটা সূচক থাকবে। উপদেষ্টা বলেন, সরকারের নানা রকম তদারকিতে অনিয়মের সুযোগ কমেছে উন্নয়ন প্রকল্পে। এজন্য কর্মকর্তারা প্রকল্প পরিচালক হতে আগ্রহ দেখাচ্ছেন না। আর বিদেশি অর্থায়নে বড় প্রকল্প নিতেও সরকার আগ্রহ দেখাচ্ছেন না বলে জানান উপদেষ্টা। এছাড়া সারা দেশে সরকারি খাস জমি উদ্ধারে বিশেষ কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। মনে হয় না আমরা বৈদেশিক ঋণ এত অল্প পরিমাণে নিয়েছি, যেগুলো খুবই প্রয়োজনীয়। কাজী বা নিট বেড়েছে বলে আমার মনে হয় না। এদিন প্রায় ৮,৫০০ কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন দেয় একনেক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। জোড়াতালি দেয়া পুরনো প্রকল্প প্রতি একনেকে পাশ করতে হয় বলে আক্ষেপ জানান প্রধান উপদেষ্টা। বাকিটা হলো রুহুল আমিন, ৭১, ঢাকা। লকার জব্দ করাটা ফাঁকি দেয়া কর আদায়ের একটা কৌশল, তবে আইনের বাইরে গিয়ে লকার খোলার এখতিয়ার এনবিআরের নেই। অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরও 2টি লকার জব্দের বিষয়ে প্রশ্ন করা হলে এমন কথাই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি আরও জানিয়েছেন, কর ফাঁকির তথ্য পেলে বাকিদের লকারও জব্দ করা হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার লকার নম্বর 2টি হল 751 ও 753, চাবি নম্বর যথাক্রমে 196 ও 200। এনবিআর চেয়ারম্যান বলেন, কর ফাইলে কোনো ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখতে শেখ হাসিনার লকার জব্দ করা হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে এই লকার খোলার এখতিয়ার নেই এনবিআরের। এগুলো হলো যে যখন আমাদের ওনার ফাইলের তথ্যপত্র নিয়ে যখন একটা ডিমান্ড রেইজ হবে, তখন ডিমান্ডটা যদি আদায় হয়ে যায়, অথবা ওনার যেটা বললেন যে তাদের কাছে যদি কোনো সন্দেহ থাকে যে যেটা রিটার্নে দেখানো হয়েছে তার থেকে বেশি থাকতে পারে, তখন হয়তো এগুলো আদালতের নির্দেশনার মতো খুলে দেখে তারপর আবার নর্মালি এটা খোলার তো কোনো সুযোগই নেই, আদালতের নির্দেশনা ছাড়া খোলা যাবে। অন্য কারো লকার জব্দ করা হবে কিনা এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, কর ফাঁকির তথ্য পেলে অন্যদের লকারও জব্দ করা হবে। নর্মালি এগুলো জব্দ করা হয় হচ্ছে ট্যাক্স আদায়ের একটা কৌশল হিসেবে। যেমন আমরা ব্যাংক অ্যাটাচ করি, তার মানে কেন ব্যাংক অ্যাটাচ করি? আপনি ব্যাংকের টাকা আছে, এই টাকাটা যদি নিয়ে যায় আমি ট্যাক্সটা পাবো না, সে কারণে আমরা অ্যাটাচটা করে রাখি। যখন আমরা ট্যাক্সটা পেয়ে যাই তখন এটা খুলে দিই, এটাই হচ্ছে না।
শুরুতে অবশ্য লকার জব্দের বিষয় নিয়ে কথা বলতে চায়নি এনবিআর, তবে গণমাধ্যমে আলোচনার পর সংস্থাটি এর আইনি ব্যাখ্যা দিচ্ছে। আমার জানা নেই, কারণ বললাম তো এই কাজগুলো আমাদের গোয়েন্দারা করে। আমি এই প্রথম আপনাদেরকে শুনলাম, আমি জানিই না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই। অনুপ অধিকারী, তরুণ, ৭১, ঢাকা। দুর্গাপূজা উদযাপনের সময় কোনো ধরনের হামলার হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি আরও জানিয়েছেন, বাইরে থেকে আসা নেতিবাচক কথায় কান দেয়া ঠিক হবে না। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। রমনা কালী মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ঢাকের তালে তাকে বরণ করে নেয় পূজা উদযাপন কমিটি। বিভিন্ন উস্কানি থাকা সত্ত্বেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্দির কমিটির নেতারা। আমাদের পাশে বাড়ি থেকে ঢিল আসে, সেই ঢিলে আমরা মৌচাক চারিদিকে ছড়িয়ে পড়ে মৌমাছিরা। তাই এইরকম ঢিল যে পড়বে না তার আমরা কেউ ভাবতে পারি না। এদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, দীর্ঘদিন যাবৎ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে দেশে বসবাস করছে। আর এবারের পূজার প্রস্তুতি ভালো থাকায় উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনারা তো শুনছেন, আমাদের ভাই বোনেরা অলরেডি কিন্তু তারা বলছে। এখন আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনার বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে, এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। পূজা উদযাপনের জন্য গতবারের চেয়ে এবার সরকারি বরাদ্দ বেড়েছে বলেও জানান তিনি। পূজা মণ্ডপের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। এর আগে গত 15 বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিছে। এবারের পূজার নিরাপত্তায় একটি অ্যাপ চালুর কথাও জানান তিনি। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ অনুষ্ঠানে এই দাবি জানানো হয়েছে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, প্রশাসনে খাপটি বেঁধে থাকা ভারতীয় দালালরা এই হামলার সঙ্গে জড়িত। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনা সম্ভব না হলে অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের উপরও একই ধরনের পরিণাম ভোগ করতে হবে। এ সময় দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হোসেন সহ কেন্দ্রীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ। আজকে হয়তো নুরুল হক নূরকে আক্রান্ত করা হয়েছে, আগামীকাল কিন্তু আপনার পালা। সুতরাং যদি মনে করেন পিঠ বাঁচাতে চুপ থাকবো, কারোর পিঠ কিন্তু রক্ষা হবে না। যদি ১/১১ ফিরে আসে, যদি এই সরকার ব্যর্থ হয়, যদি আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার গঠিত হয়, তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ। অন্তর্বর্তী সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন এনেছে তা যদি বাস্তবায়ন করা হয় তাহলে দেশের মানুষ সঠিক বিচার পাবে, এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে সিলেটের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। উপদেষ্টা আরও জানিয়েছেন, তার দপ্তর অনেক কাজ করেছে যা বাংলাদেশের ইতিহাসে কখনো করা হয়নি। বিচারিক পদের ক্ষমতা প্রধান বিচারপতির হাতে ন্যস্ত করার পাশাপাশি সাইবার সিকিউরিটি সহ অনেক আইনে সংশোধন আনা হয়েছে। তিনি জানিয়েছেন, আইনি সেবা বাড়াতে আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। আমরা যে সংস্কারগুলো করে দেখলাম, আইনি সংস্কার এবং ইনস্টিটিউশনাল সংস্কার, এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো অব্যাহত রাখে, এই যে সবচেয়ে বড় 5টা সংকট আছে, তার মধ্যে একটা সংকট ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেই সমস্যা বহুলাংশে সমাধান হবে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।